করছো? না, মানে গরমটা বড্ড বেশি পড়েছে, বাইরে গিয়ে বিশ্রাম নেই। যেইভাবে বললাম ঠিক সেইভাবে কাজ করবি, কাক পক্ষীও যেন টের না পায়। ওস্তাদ, আপনি হচ্ছেন গিয়ে হারামির ওস্তাদ, আর আমরা হচ্ছি গিয়ে চোরের ওস্তাদ। মকবুল মিয়া যদি দলিল পাতালেও নিয়ে রাখে, তবু আমরা দুইজনে দলিল চুরি করে নিয়ে আসবো। যা তাহলে যাচ্ছি, এইদিকে আইতেছি। সব বুঝে চোর সাহেব, জীবনে আমি অনেক হারামি লোক দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। তুমি আমাকে এমন ভাবে ফাঁসিয়েছ যা 10টা ফাঁসির দড়ির সমান। ছেলের কবল থেকে ছাড়া পাইতো বোন এসে ধরে, বোনের কবল থেকে ছাড়া পাইতো বাপ এসে ধরে। দেখো, তোমরা সবাই দেখো, আমার ছেলে ফিরে এসেছে, আমার আরমান ফিরে এসেছে। আমির, এবার নিজেকে সামলাও। দান করে করে তো একেবারে ফতুর হয়ে গেলে। না, ছুতে আসলে শোধ করে নেবার এখনই সময়। যাই, দলিলটা কোনো দালালের কাছে বিক্রি করে টাকা পয়সা সব উসুল করে নিয়ে। আমরা যে চুরি করবো তা ও শালা জানলো কি করে? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। চল, ওস্তাদকে খবরটা দিতে হবে। চল চল চল। তোর হাতের ওই কাগজটা আমাকে দিয়ে দে। দে। কেন? এই কাগজ কি তোর বাপের ওসিয়তনামা যে চাওয়ার সাথে সাথে দিয়ে দেব? বেশি বাড়াবাড়ি করলে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। ওই শালা অ্যাকশনের বাচ্চা অ্যাকশন। ভালো চাস তো এখন ওই কাগজটা দিয়ে দে, নইলে তোর হাড্ডি মাংস সব এক করে দেবো। ওই শালা হাড্ডি মাংসের বাচ্চা, এখনো সময় আছে। যে পথে এসেছিস সে পথে চলে যা, না হলে হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ফেলে দেব। হ্যাঁ হ্যাঁ, এই শালারা, হ্যাঁ তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখবি? মার শালাকে, মার। ওর জন্য আমি একাই যথেষ্ট। তুই মার।
হয়নি তো? না, ওরা আল্লাহর অশেষ মেহেরবানি যে ওদের হাত থেকে জমির দলিল তুই রক্ষা করেছিস। হ্যাঁ, ওরা এই জমির দলিল নিয়ে পালাচ্ছিল। তুই না থাকলে আজ আমার চরম সর্বনাশ হয়ে যেত। তুমি ঠিক বলেছো মকবুল চাচা, এই বুড়ো বয়সে এই ছেলেই তোমার একমাত্র আশা ভরসা। আমার আশা ভরসা তো শেষ জজ সাহেব, এমন ফাঁসান ফাঁসিয়েছো। দে দে দে, ওটা আমার কাছে দে। না না, এটা আমার কাছে থাক। না না, তুই ছেলে মানুষ, কোথাও হারিয়ে টারিয়ে ফেলবি। বৌমা, এটা যত্ন করে রেখে দাও, এটা আমার বংশের আমানত। চলো বৌমা, চলো, এসো। হ্যাঁ, তোমার বংশের আমানত তুমি এমন একজনের কাছে রাখলে যাকে আমি জীবনেও ছুঁতে পারবো না। কিন্তু আমার আমানত, যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, যে আমার মনে একাকার হয়ে মিশে আছে, যাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবো সারা জীবন, সে এখন কোথায়? আজ তোর কোন বাপ তোকে বাঁচাবে? জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। তোমাকে পেয়ে স্বর্গ পেয়েছি, চাই না তো কিছু আর, চাই না আমি। তোমার
তোমাকে পেয়ে এই তো জেনেছি প্রেম যে পৃথিবীতে সবচেয়ে দামি। তুমি যে নয়ন, তুমি যে স্বপন, তুমি যে নয়ন, তুমি যে স্বপন, রয়েছ নয়ন তারাতে। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। থাকো না যখন তুমি কাছে, নিঃশ্বাস মনে হয় থেমে গেছে। আমি তো আছি তোমার হয়ে, অন্তরখানি ছুঁয়ে ছুঁয়ে। তুমি যে আমার চিরদিনই আমার, তুমি যে আমার চিরদিনই আমার, দেব না কখনো হারাতে। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। বিজলি, তোমার কথা রাখতে গিয়ে আমাকে এখন অভিনেতা সেজে অভিনয় করতে হচ্ছে। তোমাকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি এটা পারবো না। আমির, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি। জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য, জীবন সৃষ্টি হয়েছে ভালোবাসার জন্য। সাহেব, একটা মালা নেবেন? হাই, যা তো এখান থেকে। নেন না সাহেব, ওনারে পরা দেন, সুন্দর লাগবে। নেন না। ও সাহেব, নেন না। যা তো। ওঠো ওঠো ওঠো। আহা, এই নাও, বাড়ি যাও। শুধু শুধু ওই অসহায় বাচ্চা মেয়েটিকে আঘাত করে এই ফুলের পবিত্রতা তুমি নষ্ট করেছো। ও তো কোনো অন্যায় করেনি। আর সেই জন্যই বুঝি দরদ দেখিয়ে ওর হাতের মালাগুলো সব কিনে নিলে। কিন্তু ওর মতো বয়সে আমি যখন রাস্তার পাশে বসে প্রচন্ড রোদে পাথর ভাঙতাম, পিচ জ্বালা উত্তপ্ত পথে ঠেলা গাড়ি ঠেলতাম, রাস্তা রাস্তা ঘুরে বাদাম ফেরি করে বেড়াতাম, তখন কিন্তু তোমার মতো কেউ আমাকে দরদ দেখাতে আসেনি। বাহ আমির বাহ, অভিনয় করতে করতে আজ তুমি একজন সার্থক অভিনেতার মতোই কথা বলছো। তোমার চেয়েও কষ্টের জীবন আমার। বাবা মা হারিয়ে একমাত্র ভাইকে সঙ্গী করে পথে পথে হোঁচট খেয়েছি দিনের পর দিন, বছরের পর বছর। বেঁচে থাকার জন্য বেছে নিয়েছি নাচ গান আর রূপ বিক্রির পেশা। কিন্তু তবুও এর জন্য ভাগ্যকে আমি কোনো দিন দায়ী করিনি। অজানা পথে চলতে চলতে তোমার দেখা পেয়ে তোমাকে ভালোবেসেছি। দেখেছি ঘর বাঁধার একটি সুন্দর স্বপ্ন। সেই সুন্দর স্বপ্নটাকে আমি অতি তাড়াতাড়ি বাস্তবে রূপ দিতে চাই। আমি আর ওই গ্রামে যাব না। আমি তোমার ওনার ছায়াতে আশ্রয় নেব। ওকে?
হুম। আমার জীবনে যত অনিষ্টের মূল ওই জজের বাচ্চা, যত নষ্টের গোড়া, আজ তার সাথে একটা বোঝাপড়া করতেই হবে। এসব কি বলছো? আমার দোটানা সমস্যা তুমি বুঝবে না, শালা জজের বাচ্চা। আমির, আমির শোনো। জজ সাহেব, আপনার এই কাজ আমি করতে পারবো না। কেন? কারো দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা খুব সহজ, কিন্তু কারো ভাই, কারো ছেলে, কারো বাবা হওয়া সহজ কাজ নয়। একটা কথা জানতে পারি কি জজ সাহেব, অপরাধীদের নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তাদের অসহায় পরিবারদের নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? হ্যাঁ, মরণকে ভাবতে ভাবতে হঠাৎ জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? হ্যাঁ, মানবতার কারণে। আচ্ছা, মৃত্যুর আগে আরমান বলে গিয়েছিল তার মৃত্যু সংবাদ যেন আমার নিজের মুখে তার পরিবারকে জানাই। আমি ওদের গ্রামে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম আরমানই ছিল ওদের স্বপ্ন, স্বাদ, আশা, ভরসা সবকিছু। সেই অসহায় অবস্থা দেখে আরমানের মৃত্যুর খবর সেদিন ওদের আমি দিতে পারিনি। কি আশ্চর্য জজ সাহেব, মৃত্যুর আদেশ যে দিতে পারে, মৃত্যুর খবর সে শোনাতে পারে না। ভুল করে আরমানের ফাঁসির আদেশ দিয়ে সেই ভুলের অনুশোচনায় ভুগছেন না তো? না না, সমাজপতি আমজাদ মল্লিককে খুন করার অপরাধী আমি তার ফাঁসি দিয়েছিলাম। সেদিন কিন্তু আমজাদ মল্লিককে খুন করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না, কারণ একই অপরাধের জন্য দুবার শাস্তির বিধান নেই। আসি, ওর কপালে মৃত্যু যখন ছিলই, তখন আমার হাত দিয়ে হলো কেন? বাপি, বাপি, আমির, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি। জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য। আরে বাপের বন্ধু না? দাদু, দাদু, বাপের বন্ধু এসেছে। আঙ্কেল, আঙ্কেল, চলুন আঙ্কেল। এসো বাবা, এসো, বসো। বিজয়, তোর মাকে চা দিতে বল। আচ্ছা। আমি মানে আমি বাবা, তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে। শরীর খারাপ নয় তো? না, মানে বলছিলাম আরমান। বুঝলে বাবা, আমার এই ছেলে সংসারের দায়িত্ব পালন করতে করতে একেবারে পুরো গ্রামের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে। তোমরা কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। দে বাবা, দে, আমার কাছে দে। আমি জানতাম জজ সাহেব আপনি এখানে আসবেন। সব সত্যি কথা বলে দেওয়ার জন্যে আজ আমি এখানে এসেছি। হ্যাঁ, বলে দিন, বলে দিন যে ওই খুন আমি করেছিলাম, আর এও বলে দিন যে ওর শাস্তি হয়েছিল ফাঁসি, এবং ফাঁসির আদেশ আপনি দিয়েছিলেন। আমি ধরে নিয়েছি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করবে তোমার মতো খুনি? হ্যাঁ, আমি খুনি। হ্যাঁ, আমি খুনি। আমি যদি খুনি হই তাহলে আপনি কি? আপনিও খুনি। হ্যাঁ। আমি টাকার উসিলায় খুন করি, আর আপনি সাক্ষীদের উসিলায় খুন করেন। হ্যাঁ, জীবনে আমি খুন করেছি অনেক, কিন্তু এই প্রথমবার আমি হেরে গেছে।
বৃদ্ধ বাবার স্নেহের কাছে আমার মাথা নত হয়ে গেছে। অন্ধ বোনের মমতায় আমার পাষাণ হৃদয় গলে গেছে। অসহায় সন্তানের সরলতায় আমাকে কাঁদিয়েছে। জজ সাহেব, আমি আপনাকে বলেছিলাম মানুষ খুন করা সহজ, কিন্তু কারো বাপ, কারো ভাই, কারো সন্তান হওয়া সহজ নয়। কারণ এই অভিজ্ঞতা আমার নেই, কোনো দিন ছিল না। আর আজ ভাগ্য আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে এসে আমি আমির থেকে আরমানে পরিণত হয়েছি। অসহায় আরমানেরা নির্বিচারে মরে গিয়ে বিবেকের দরজায় নাড়া দিয়ে বলে যায়, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি, জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য। চম্পা, ব্যথা পেয়েছিস বোন? না ভাইয়া না, তুমি ফিরে এসে সংসারে যে সীমাহীন ব্যথা ভুলিয়ে দিয়েছো, সে ব্যথার কাছে ব্যথা কিছুই নয়। কিরে মুন্না, এখনো নাস্তা আনতে যাসনি? আগে প্র্যাকটিসটা শেষ করতে দাও। বাথরুম থেকে একবার বেরিয়ে নি, তারপর তোকে ভালো করে প্র্যাকটিস করাবো। এখনো বলছি জলদি যা। পারবো না। আমির ভাই, কিরে মুন্না গেলি? আচ্ছা, পারবো না, পারবো না, পারবো না। দাঁড়া, আসছি, দেখাচ্ছি মজা। কি ব্যাপার? মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছ। অষ্টম আশ্চর্য কিনা জানি না, তবে আশ্চর্য তো বটে। এ আমি কি করলাম? ছি 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 ছি। কি হয়েছে তোমার? বিজলি, জীবন নিয়ে জুয়া খেলতে খেলতে আমি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা, ভয়, সংকোচ কিছুই ছিল না। অথচ তোমার এই অনুপ্রেরণায় বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কতগুলো নিষ্পাপ জীবনের সঙ্গে আমি জড়িয়ে গেছি। তুমি কাদের কথা বলছো? তাদের কথা, যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারিয়ে, যারা আজ নিঃস্ব, যারা আপনজনকে হারিয়ে আজও জানে যে সে বেঁচে আছে। শতবার চেষ্টা করেও আমি ওদের সরল বিশ্বাসকে ভেঙে দিতে পারিনি। আর পারিনি বলেই ওদের অন্ধবনের চিকিৎসার ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। অন্ধবোন? হ্যাঁ বিজলি, তুমি শুধু এতদিন জেনে এসেছো তোমার আমির অসৎ পথ থেকে সরে গিয়ে একটা মহৎ কাজের দায়িত্ব নিয়েছে, কিন্তু সেই কাজের পরিধি কতখানি তা তুমি জানো না। সেই পরিধির মাঝখানে দাঁড়িয়ে আজ আমি বড় অসহায়। তুমি এমন ভাবে বলছো কেন? বলছি এই জন্য যে ওই অসহায় অন্ধ বোনটির চিকিৎসা করাবার মতো টাকা আমার কাছে নেই। হায় রে আমির, টাকা যার পায়ের নিচে গড়াগড়ি করেছে সে আজ ফকির। বিজলি, তোমার কাছে আমি যদি টাকাটা ধার হিসাবে চাই, তুমি দেবে না? বলো, দেবে না? না। বিজলি, তুমি ভাবলে কি করে আমার প্রেমিক হয়ে আমারই টাকায় অন্য একটি মেয়ের চিকিৎসা তুমি করাবে? আমার টাকা কি এতই সস্তা যে চাওয়ার সাথে সাথে দিয়ে দেব? একটি টাকাও আমি তোমাকে দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। শোনো, তোমাকে অমন আঘাত দিয়ে কথা বললাম, কোনো প্রতিবাদ করলে না? আপনজন আঘাত দিলে তার প্রতিবাদ করতে নেই। মিথ্যে কথা। আমি তোমার আপনজন হলে
তুমি আমার কাছে টাকাটা ধার হিসাবে চাইতে না। আজও তোমার বিজলিকে তুমি চিনলে না। আরে শুধু টাকা কেন, তোমার জন্য আমার জীবনে সবকিছু ত্যাগ করতে পারি, প্রয়োজনে মরতেও পারি। তোমার বোন কি আমার বোন নয়? বিজলি, হে খোদা, আমার হাত নেই, তোমার দরবারে দুহাত তুলে দোয়া করার ক্ষমতা আমার নেই। খোদা, চম্পার চোখ তুমি ভালো করে দাও। আমার দৃষ্টির বিনিময় হলো চম্পা দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমিন। ভাইয়া, 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 আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। বন্ধু দেখেছি দেখেছি তোমারে, তুমি সুন্দর কত সুন্দর। বন্ধু দেখেছি দেখেছি তোমারে, তুমি সুন্দর কত সুন্দর। তার চেয়ে সুন্দর তোমার ওই অন্তর। বন্ধু পেয়েছি পেয়েছি তোমারে, তুমি আমার শুধু আমার। বন্ধু পেয়েছি পেয়েছি তোমারে, তুমি আমার শুধু আমার। আমি শুধু তোমার, চিরদিনই তোমার। বন্ধু দেখেছি দেখেছি তোমারে, তুমি সুন্দর কত সুন্দর। একলা ঘরে একা একা, আর তো বন্ধু যাই না থাকা। চাই গো শুধু দিনে রাতে থাকতে আমি তোমার সাথে। একলা ঘরে একা একা, আর তো বন্ধু যাই না থাকা। চাই গো শুধু দিনে রাতে থাকতে আমি তোমার সাথে। বলো বলো বন্ধু কবে, বলো বলো বন্ধু কবে, বোধ হয় তোমার করতে যাবো ঘর। বন্ধু পেয়েছি পেয়েছি তোমারে, তুমি আমার শুধু আমার। বন্ধু দেখেছি দেখেছি তোমারে, তুমি সুন্দর কত সুন্দর।
ছোট্ট মনে একটি আশা চাইছে তোমার ভালোবাসা। আশেপাশে মানুষ কত, বন্ধু হয় না তোমার মতো। ছোট্ট মনে একটি আশা চাইছে তোমার ভালোবাসা। আশেপাশে মানুষ কত, বন্ধু হয় না তোমার মতো। বলো বলো বন্ধু কবে, বলো বলো বন্ধু কবে সাথী হয়ে তোমার জাগবো রে বাসর। বন্ধু দেখেছি দেখেছি তোমারে, তুমি সুন্দর কত সুন্দর, তার চেয়ে সুন্দর তোমার ওই অন্তর। বন্ধু পেয়েছি পেয়েছি তোমারে, তুমি আমার শুধু আমার, আমি শুধু তোমার, চিরদিনই তোমার। বন্ধু দেখেছি দেখেছি তোমারে, তুমি সুন্দর কত সুন্দর। বন্ধু পেয়েছি পেয়েছি তোমারে, তুমি আমার শুধু আমার। হুজুর, সারা জীবন দেখেছি আপনাকে লোকজন এগিয়ে নিতে এসেছে, আপনি কাউকে এগিয়ে আনতে যাননি, কিন্তু এখন দেখছি। তুই কোনোদিন কাউকে নিজ হাতে খুন করেছিস? না কোনোদিন তোর জেল হয়েছে? না, কোনোদিন তোর ফাঁসির হুকুম হয়েছিল? খুন না করলে ফাঁসি হবে কেন হুজুর? আমার হয়েছিল, মানুষ খুন করে। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ? আমি যাকে এগিয়ে আনতে যাচ্ছি হ্যাঁ। সেই মানুষটা সেদিন আমাকে ফাঁসির দড়ি থেকে প্রাণে বাঁচিয়েছিল। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার শিকদার। তুমি তো আজকাল ইংরেজিতে কথা বলো দেখছি। আরে বলবে না, হুজুর আমার বিদেশি মাল খেতে খেতে। প্লিজ। প্লিজ বসুন। বছরের পর বছর দাওয়াত দিয়ে আপনাকে আমি আমার এখানে আনতে পারিনি, অথচ আজ তোমার কাছে আজ আমি কিছু নেবার জন্য এসেছি। আমার কাছে হ্যাঁ, নেবার জন্যে? বলুন কি চান আপনি? শুধু একটা জিনিস ছাড়া সব আমি আপনাকে দিয়ে দিতে পারি। সেটা আবার কি? যেটা আপনি আমাকে দিয়েছিলেন। প্রথমে দিয়েছিলেন আমার বাবা, দ্বিতীয়বার দিয়েছেন আপনি। জীবন। আমি একবার যা দিই সেটা কখনো ফিরিয়ে নিই না। এবার বলুন আপনি কি চান? জমি। তোমার এখানে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করব বলে ঠিক করেছি। আমাদের দেশে বেকার সমস্যা যেভাবে বাড়ছে, বিশেষ করে মেয়েদের, তাতে আমি আর চুপ করে বসে থাকতে পারছি না। কিন্তু শহরে এত জায়গা থাকতে? সেই কথাই তো বলছি। শহরের চেয়ে তোমার এখানে ব্যবসাটা বেশ নিরাপদ। তোমার এখানে মেয়েদের চাকরির সুযোগ করে দিলেই পরের সুযোগটা আমাদের হাতের মুঠো এমনিতেই চলে আসবে। বিদেশে পাচার করতে কোনো অসুবিধা হবে না। ব্যবসা 50-50। আপনি কোনো চিন্তা করবেন না, প্রয়োজনে গ্রামের সব জমি আপনার নামে লিখে দেব। চেরাগ আলী, যাও গ্রামে ঘোষণা করে দাও 7 দিনের মধ্যে সুদে আসলে সমস্ত টাকা শোধ না করলে সব জমি আমি দখল করে নেব। জি আছে হুজুর। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। আমি জানি শিকদার সাহেব, টাকা কেউ শোধ দিতে পারবে না। এত দ্বারা ঘোষণা করা যাচ্ছে যে জোয়ারদার সাহেবের নিকট হতে
কোথায় যারা দলিল বন্ধক রেখে টাকা নিয়েছেন নিয়েছেন তারা আগামী 7 দিনের মধ্যে মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে না পারলে জোয়ারদার সাহেব সমস্ত বন্ধকি জমি নিজের দখলে নিয়ে নেবেন, বুঝেছেন কারণ জোয়ারদার সাহেব এই গ্রামে একটা গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করবেন। বাবা কোথায়? বাবার শরীরটা তেমন ভালো নয়, দুটি খেয়ে শুয়ে আছে। আরমান ভাই সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? জোয়ারদারের লোকেরা ঘোষণা করছে যারা দলিল বন্ধক রেখে টাকা নিয়েছে তারা 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে সব জমি দখল করে নেবে। তুমি আমাদের বাঁচাও আরমান ভাই, তুমি আমাদের বাঁচাও। না, জোয়ারদারের আশা কোনো দিনই পূরণ হবে না। চল দেখি। আপনাদের এবং আপনাদের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের চিন্তা জোয়ারদার সাহেব সারাক্ষণ করেন। তাই এখন বলুন, আপনারা সকলেই রাজি? বলেন রাজি না, তোর বাপে কেউ রাজি না। জোয়ারদার অন্যায় ভাবে জবরদস্তি করে গ্রামের বহু নিরীহ মানুষকে সর্বশান্ত করেছে। এখন চক্রান্ত করছে 7 দিনের মধ্যে টাকা দিতে না পারলে সমস্ত জমি দখল করে নেবে। আরে ওই চামচার বাচ্চা চামচা, জোয়ারদারের বাপের জমি যে ঘোষণা দিয়ে দখল করে নিবি, তোদের জোয়ারদারকে গিয়ে বল গ্রামের কোনো লোক এই মুহূর্তে টাকা দিতে পারবে না। জোয়ারদারের যদি সাহস থাকে তাহলে বলিস জমি দখল নিয়ে হয় জোয়ারদার বাঁচবে না হয় গ্রামের লোক বাঁচবে। যা ভাগ। হুজুর মারামারি হবে, আমরা পারবো না, চলে চল। কোথায় যাই কি করি? আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের দলিলের নকলগুলো আমাকে দিন। আমি ব্যাংকে গিয়ে ম্যানেজার সাহেবকে বলে আপনাদের জন্য ঋণের ব্যবস্থা করে দেব। আরমান ভাই, আরমান ভাই, জিন্দাবাদ, আরমান ভাই, আরমান ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আরমান ভাই, আরমান ভাই। জি, আসুন জোয়ারদার সাহেব, আসুন। হঠাৎ এ সময়ে? প্লিজ বসুন। ম্যানেজার সাহেব, আপনি তো জানেন গ্রামের বেশিরভাগ সম্পত্তির দলিল আমার কাছে দেনার দায় বন্ধক আছে। সেই দেনা শোধ না করে মকবুল মিয়ার ছেলে আরমান গ্রামের সবাইকে নিয়ে জোট বেঁধেছে। দলিলের নকল তুলে এনে ব্যাংক থেকে ঋণ নিয়ে গ্রামে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলবে। আসল দলিল ছাড়া কোনো প্রকার ঋণ যেন ব্যাংক থেকে দেয়া না হয়। জি, ঠিক আছে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রামবাসীদের প্রতিনিধি হিসেবে এসেছি। এই দলিলগুলো বন্ধক রেখে আপনি দয়া করে গ্রামবাসীদের জন্য ঋণের ব্যবস্থা করে দিন। এ তো সব নকল দলিল। জি। আসল দলিল ছাড়া কোনো প্রকার ঋণ দেয়া আমাদের এখতিয়ারের বাইরে। আপনি আসল দলিল নিয়ে আসুন, আমি অবশ্যই আপনাকে ঋণের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি খবর আরমান, টাকার ব্যবস্থা হয়েছে? না চাচা, আসল দলিল ছাড়া ঋণ পাওয়া যাবে না। আপনারা শুনুন, অন্যায়ভাবে জোয়ারদার আপনাদের সম্পত্তির দলিল আটকে রেখেছে। এখন থেকে গ্রামের সবাই এক হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো অবস্থাতেই এখানে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হতে দেওয়া যাবে না। এই হলো আমার গার্মেন্টস ফ্যাক্টরির নকশা। এর জন্য আমার অনেক জমির প্রয়োজন। কোনো চিন্তা করবেন না স্যার, আমি যতক্ষণ আছি। তুমি চুপ করো। জোয়ারদারের সঙ্গে আমাকে কথা বলতে দাও। তোমার চেরাগালি সব সময় শুধু জ্বলতেই থাকে। হ্যাঁ, যা বলছিলাম। আর কিছুই বলতে হবে না শিকদার সাহেব, আমি তো বলেছি আপনি আমার জীবনদাতা আর আমি আপনার জমিনদাতা। এই গ্রামের সব জমি আপনার। সব জমি ওনার কিভাবে হবে? না মানে একটা জমির দলিল যে হাত ফুসকে বেরিয়ে গেছে তাকে ভুলে গেলেন হুজুর? আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। চেরাগ, জি। তুমি এখনই মকবুল মিয়ার বাড়ি যাও। ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই দলিল তুমি নিয়ে আসবে। জি হুজুর। চাচা, আরে ও মকবুল চাচা, কি ব্যাপার তোমরা?
জোয়ারদারের সঙ্গে থেকে থেকে সারা জীবন আমি অনেক পাপ করেছি। এইবার এই পাপ থেকে আমি মুক্তি চাই। এইবার পাপের চেরাগ নিভিয়ে দিয়ে পুণ্যের চেরাগ হয়ে আমি জ্বলতে চাই চাচা। আরে আরে কি করছো? এই যে বাবা, বাবা আপনি কি করছেন? মাসুম বাচ্চা ফেরেশতার সমান, তাই একটু আদর করলাম। মকবুল চাচা, সেদিন জোয়ারদারের বুদ্ধিতে আসল দলিলের পরিবর্তে আপনাকে আমি নকল দলিল দিয়েছিলাম। চাচা, এই হচ্ছে আপনার সেই আসল দলিল। বৌমা, দলিলটা নিয়ে এসো তো। আমাকে আপনি মাফ করে দিন চাচা, মাফ করে দিন। সারা জীবন তুই অনেক পাপ করেছিস, আজ তার প্রায়শ্চিত্ত কর। যা ধর। তোমার পোষা কুকুরগুলোকে ঘরের মধ্যে আটকে রাখতে পারো না? পরের খাবারে মুখ দিয়েছিল বলে আচ্ছা করে পিটিয়েছি। থাম! তুমি হচ্ছে একটা ছাগল, জানো না আমার কোনো কিছুতে হাত দিলে সেই হাত আমার হয়ে যায়। তোমার সেই বন্ধুকে মনে পড়ে? আমার গায়ে হাত দিয়েছিল বলে আমি ওর হাত দুটো কেটে নিয়েছিলাম। তুমি যখন আমার বাড়ির সীমানায় ঢুকেই পড়েছ, তখন শুধু হাত নয়, তোমার পুরোটাই আমার হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন কোনটা নেব। এর মধ্যে এই কাজটা সেরে ফেলতে হবে। আমি না বাবা, 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 তুমি আমার ভাই, বাবা, আমার কোমরে ব্যথা বাবা। দেখো বাবা, বাবা রে, বাবা, বাবা রে, বাবা রে। বাবা,
বাবা কথা বলো বাবা। যখন তুমি কাছে নিঃশ্বাস মনে হয় থেমে গেছে। আমি তো আছি তোমার হয়ে অন্তরখানি ছুঁয়ে ছুঁয়ে। তুমি যে আমার চিরদিনই আমার, তুমি যে আমার চিরদিনই আমার, দেব না কখনো হারাতে। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? জি ম্যাডাম, আগামীকাল প্রোগ্রাম আছে, টাইমলি চলে আসবেন। না ম্যানেজার সাহেব, আমাকে বিরক্ত করবেন না, ডিস্কোতে নাচতে পারবো না। ম্যাডাম প্লিজ, টিকিট সব বিক্রি হয়ে গেছে, আপনি না এলে আমরা ভীষণ অসুবিধা পড়ে যাব। আপনাদের শত অসুবিধা থাকলেও আমার পক্ষে সম্ভব হবে না। ওকে? ম্যাডাম প্লিজ। সরি। স্যার, একজন ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। নিয়ে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। দেখুন, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আপনি জজ সাহেব। আমি আমিরের একজন শুভাকাঙ্ক্ষী। 50,000 টাকার বিনিময়ে আমিরকে যেদিন আপনি বড় একটা কাজের দায়িত্ব দিতে গিয়েছিলেন, সেদিন আমি ওর ঘরেই ছিলাম। আপনাকে সেদিন ফিরিয়ে দিল, আমার কথা সে ফেরাতে পারেনি। ভালোবাসার কসম দিয়ে সেদিন আমি ওকে রাজি করিয়েছিলাম। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? কাজের দায়িত্ব নিয়ে চলে যাবার পর ও কয়েকবার এসে আমার সঙ্গে নিয়মিত দেখা করেছে, কিন্তু আজ বেশ কিছুদিন যাবৎ ওর দেখা পাচ্ছ না, এই তো? জি। তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার জন্য আমি এই উপকারটুকু করতে পারবো না? তা কি হয়? জর্দা, জমি হাতের মুঠোয় না আনতে পারলে সব প্ল্যান প্রোগ্রাম মাটি হয়ে যাবে। ভেবেছিলাম এই গ্রামে তোমার কোনো শত্রু নেই, কিন্তু এখন দেখছি আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। শিকদার সাহেব, যেদিন আমার জন্ম হয়েছে সেদিন থেকে পৃথিবীর সবাই আমার শত্রু, একমাত্র আপনি ছাড়া। গার্মেন্টস ফ্যাক্টরি হবেই, এবং এই মাটিতেই। প্রয়োজনে আমার সমস্ত জমিতে লাশের পর লাশ জমে উঠবে। তোমার সিদ্ধান্তটা ভুল। জমির ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। যে উকিল দিয়ে তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়েছিলাম, সেই উকিল দিয়ে এই কাজ হাসিল করবে। মুন্না, থাম থাম থাম, এক্সকিউজ মি। দেখুন তো এনাকে চেনেন কিনা? এই গ্রামেই থাকে। বাড়িটা কোন দিকে বলতে পারেন? আরমান? না না, ও আরমান নয়, ওর নাম আমির। ও ঠিকই বলেছে, এ হচ্ছে শহরের নাম করা গুন্ডা আমির। হুজুর, কেল্লা পথে অবিকল আরমান
কিন্তু ওর নাম আমির, শহরের নাম করা গুন্ডা। সরি, এরকম কেউ এই গ্রামে থাকে না, ওনাকে চিনতে পারলাম না। একে দিয়ে আরমানকে মেরে আরমান সাজিয়ে আমাদের সমস্ত কাজ হাসিল করতে হবে। আরে শিকদার, বহুদিন পর, এসো এসো। ওর নাম জোয়ারদার। ওর মতো অত্যাচারী গ্রামে আর একটাও নেই। পরের জমি দখল করে করে ও আজ বিপুল সম্পত্তির মালিক। কিন্তু ওর অত্যাচার আইনে প্রমাণ হয় না বলেই কেউ ওকে কিছু করতে পারে না। কুত্তা, বদমাস। না না না, তোমাকে বলছি না, তবে তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমার চেয়ে বড় বদমাস এই দেশে আর নেই। তুমি এই ছাগলটাকে জবাই করার জন্য একেবারে আমার ঘরে নিয়ে এসেছো? আরে না না, কাকে কি বলছো? ও আমার খুব আপন লোক। যা শালা, আমি মনে করেছি ওকে তুমি মারার জন্য নিয়ে এসেছো। তা বলো কি জন্য এসেছো? এই যে দেখছি হুবু আমার মতো। গোপটা ফেলে ওর সামনে গিয়ে দাঁড়ালে একেবারে ঘাবড়ে যাবে। কাজ হয়ে যাবে, মাল ছাড়ো। এই নাও 20,000। আরে শালা, 20,000 আমির গন্ডা কারো আঙ্গুলও কাটে না। দরদাম তো অনেক দূরের কথা। আমির, আমির প্লিজ একটু দাঁড়াও। জোয়ারদার, এটা কি করছো? আরমানকে মারার পর ওকে দিয়ে আমাদের দলিলে সই করাতে হবে। একটু বোঝার চেষ্টা করো। যা যাও। এটা হলো আমার অ্যাডভান্স। কাজ হয়ে যাবার পর আরো 50 দিতে হবে। ওকে নিয়ে চলে যাও। ওর দাঁড়িয়ে থাকাটা আমার ভালো লাগছে না। না, আসি। চলো জোয়ারদার। জজ সাহেব, আগেরবার ফাঁসিয়েছিলে তুমি, এবার ফাঁসলাম নিজের ইচ্ছায়। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আপনার কথা রাখতে গিয়ে নিজে আজ আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। আরমানকে মেরে ফেলার জন্য জোয়ারদার টাকার বিনিময়ে আমাকে কন্ট্যাক্ট করেছে। আপনি বলে দেন জজ সাহেব, আমি কি এখন নিজেই নিজেকে মারবো? আপনি তো জজ, আপনার বিচারে কি বলে? চুপ করে থাকবেন না, বলুন জজ সাহেব, বলুন। জীবন বড় রহস্যময় আমির। একমাত্র মহান আল্লাহ ছাড়া সেই রহস্যের কুলকিনারা কেউ করতে পারে না। অন্যের সেবায় তুমি নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছ, তাতে আমার বিশ্বাস মহান আল্লাহ তাআলা তোমার সব অপরাধ ক্ষমা করে দেবেন। তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাও। যে কারণে একদিন তোমাকে আমি আমির থেকে আরমানে পরিণত করেছিলাম, ঠিক সেই একই কারণে এবার আমি হব আরমান। এই, ওই যে ওই যে ওই যে যাচ্ছে।
আপনার চেরাগ নিভে গেল। আমার চিরাগ? না মানে আরমানের চেরাগ নিভে গেল। কি ব্যাপার? কিছুই তো শোনা যায় না। ওই যে এসে গেছে। আরমানকে জানে খতম করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ওর লাশ দাফন করে ফেলবো। দুদিনের লাশ মাটির সঙ্গে মিশে যাবে। নে ধর। এই চাকুতে আমার হাতের ছাপ আছে। খবরদার, পুলিশ যদি জানতে পারে তাহলে তোদের সবকটাকে আমি খুন করে ফেলবো। আমির ভাই, আমির ভাই, এই যে, তুমি আমার 14 পুরুষের ওস্তাদ, আর একটা কাজ করে দাও। কেন, তোকেও খুন করতে হবে নাকি? না না, কোন না, শুধু আরমান সেজে ওই বাড়িতে ঢুকে দলিলটা সই করিয়ে এনে দাও, ব্যাস খেল খতম। মাল ছাড়। মাল 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 মাল, হুজুর মাল। হুম, ও পকেটে। ওকে নিয়ে চলে যা। ওর চেহারা আমার ভালো লাগে না। যা। শালা আরমান, এইবার কবরে শুয়ে শুয়ে পচতে থাকো। তোমাকে খুন করেছে ওই জোয়ারদার। তোমাকে না, তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল। ভূত ভূত ভূত। কিসের ভূত? ওইসব ভূত টুত সব বাজে কথা। না না না, নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছো। না না, যাও, স্বপ্ন না। গিয়ে শুয়ে পড়ো। না না, স্বপ্ন না, মিথ্যা না, সত্যি। ওরে বাবা, আমি আমি একা ওই ঘরে শুতে পারবো না। তার চেয়ে আমি আপনার আমি 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 আপনার খাটের নিচে শুই, খাটের নিচে যাই। ওরে বাবা গো, ভূত ভূত বাবা, ঢোকো না কেন? ওরে বাবা। আমাকে কেন খুন করেছিস? আমার প্রশ্নের জবাব না দিলে তোকে আমি খুন করে ফেলবো। আমি তোমাকে খুন করিনি। তোমাকে খুন করেছে জোয়ারদার। জোয়ারদারের নির্দেশে তোমাকে খুন করা হয়েছে। আমি খুন করিনি, তোমাকে খুন করেছে ওই জোয়ারদার। তোমাকে না, তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল। জজ সাহেব, নিন। আমি মনে করি এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনি অপরাধীদের সাজা দিতে পারবেন। হ্যাঁ, অপরাধী আইনের হাত থেকে পালাতে পারে কিন্তু বাঁচতে পারে না। কিন্তু ওরা বহাল তবিয়তে বেঁচে আছে এবং আরমানদের পরিবারকে সর্বশান্ত করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এখনই ওদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেওয়া উচিত। ওরা যেখানেই থাকুক, এখনই আমি শহরে গিয়ে ওদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট জারি করে গ্রেপ্তারের ব্যবস্থা করছি।
শালা জজের বাচ্চা, তোর সাক্ষী প্রমাণ নিয়ে এবার কবরে যা। আরমান ভাইয়ের বন্ধু না? জজ সাহেব, রক্ত কি করে হলো জজ সাহেব? কেমন করে হলো জজ সাহেব? আমি আমার কর্মই আমাকে হাতিয়ার হয়ে আঘাত করেছে। আমার মরণের মধ্য দিয়েই আমি ভুল বিচারের প্রায়শ্চিত্ত করতে চলেছি। জজ সাহেব, যে জজ সারা জীবন অন্যের মৃত্যুর কথা লিখেছে, নিজের মৃত্যুর কথা সে লিখে যেতে পারলো না। কি বলছেন জজ সাহেব? জজ সাহেব বলুন। ওই জোয়ারদার আর জোয়ারদারের লোকজন। জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব। আরে তুমি এখানে আর আমি তোমাকে। কথা বলার একদম সময় নেই, বিপদ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। তুমি এক্ষুনি শহরে গিয়ে আমার লোকজনদের খবর দাও, যাও। অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে জোয়ারদার একদিন আমার দুটি হাত ছিনিয়ে নিয়েছিল, তা তো আমি থেমে যাইনি। আজ মারা গেছে জজ সাহেব, কাল মারা যাবে পুরো গ্রামবাসী। এ সময় আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে জোয়ারদারের অত্যাচারের রক্তে গ্রামের মাটি ভেসে যাবে। জনাব, জি। এখনই দুর্চুনি মহলে যা, হোসেনপুরে যা, নিকিরি পাড়ায় যা। লাঠিয়ালদের খবর দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেল। এদিকে কেউ এগোবার চেষ্টা করলে রক্তগঙ্গা বইয়ে দিবি। যা। আচ্ছা, জোয়ারদারের এই অত্যাচার আর আমরা মুখ বুজে সহ্য করব না। আপনারা সবাই যদি আমার সঙ্গে থাকেন, তাহলে জোয়ারদারের অত্যাচারের হাত ভেঙে দিয়ে এই গ্রামে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। চলুন আপনারা, চলুন। জোয়ারদার, জোর জবরদস্তি করে কোনো ব্যবসা হয় না। এখন দেখছি তোমাকে বাঁচানোই আমার ভুল হয়েছে। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোরদার, গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হবেই। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোরদার। এবার তোকে এমন ভাবে ফাঁসির দড়িতে ঝোলাবো যেখান থেকে তুই আর ছিটকে পড়তে পারবি না। আমি না হয় ছুটবো না, কিন্তু ওদের ছোটাবে কি? খোকা, সবাই জানে আমার গায়ে যারা হাত দেয় তাদের হাতগুলো আমার হয়ে যায়, কিন্তু তোমার পুরোটাই এখন আমার হয়ে গেছে। তাই ওকেও নিয়ে বেঁধে ফেল। আরে তোমরা এখানে? ওদিকে আমিরের ভীষণ বিপদ, তোমাদের যেতে বলেছে। শিগগির চলো আমার সঙ্গে। এই চল। হ্যাঁ, চল। আমার লোকের গায়ে হাত দিলে কি হয় দেখ। মঙ্গু, চাবুক চালা। বাপি, ভালোই হলো আপনারা এসে গেছেন। আরমান জমিদার বাড়িতে গেছে, এদিকে জমিদারের লোকজন আমাদের আক্রমণ করেছে। কোথায় তারা? ওই তো। অ্যাটাক! মুভ! আমার বাপিকে মেরো না।
ছেলেকে মেরো না। মারছি ওকে, তোরা চিৎকার করছিস কেন? ঠিক আছে, তোদের মেরে দেখি ও চিৎকার করে কিনা। হুম। একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ, দুনিয়া থেকে তোদেরকে আমি নিশ্চিহ্ন করে ফেলবো। নিশ্চিহ্ন হবি তুই। তোর সব চালাকি আমার কাছে ধরা পড়ে গেছে। এই বন্দুকের গুলিতে তোর জজকে যেভাবে ঝাঁঝরা করেছিলাম, ঠিক সেইভাবে তোর বুক আমি ঝাঁঝরা করে দেবো। না জোয়ারদার, না। চোখের সামনে সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারবো না। তার বদলে তুমি আমাকে মারো। শুধু তোমরাই মরবে না, তোমার সন্তানও মরবে। আগে আমাকে মারো। জন্মের পর ভাগ্য আমার এক সন্তানকে কেড়ে নিয়েছে, ওর মরণ আমি সইতে পারবো না। আমার খোকা আরফানের এক যমজ ভাই ছিল। আজ থেকে 25 বছর আগে কাঞ্চননগর থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় ওর সেই ভাই চিরদিনের জন্য হারিয়ে যায়। কাঞ্চননগর? হিন্দার চাচা তো ওখানে আমাকে কুড়িয়ে পেয়েছিল। বহুবার ওই বাস দুর্ঘটনার কথা হিন্দার চাচার মুখে শুনেছে। এত কি ভাবছো? বুঝেছি, মরে যাওয়া ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না। এক্ষুনি তোমাকে তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি।
আপনাকে আমার কিছু বলার আছে। আমি জানি আপনি কি বলবেন। আপনি বিজয়ের বাবা নন। আমাকে আমাকে আপনি কথা দিন, এ কথা কোনদিন যেন আমার বিজয় জানতে না পারে। কোনদিন চম্পা বাবা জানতে না পারে। বাবা, বাবা, বল, আমি বুঝতে পেরেছি আপনি কে। যে সংসারকে আমি এতদিন বুকের মাঝে আঁকড়ে ধরেছিলাম, সে সংসারটাকে আমি আপনার হাতে সঁপে দিয়ে গেলাম। যে সংসার বাঁচানোর জন্য আমি আমার প্রেমিককে আপনার কাছে পাঠিয়েছিলাম, আমি কথা দিচ্ছি বোন, আমি আপনার সংসারে সবাইকে বুক দিয়ে আগলে রাখবো। You are under arrest. আমার ছেলেকে গ্রেফতার করছেন কেন? ও তো কোনো অপরাধ করেনি। না, আরমানকে আপনার নিয়ে যেতে দেবো না। আপনারা উত্তেজিত হবেন না। জোয়ারদারের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে খুন করার অপরাধে আরমান আইনের কাছে অপরাধী, কিন্তু বিচারে আরমানের যাতে লঘু শাস্তি হয় তার জন্য মহামান্য আদালতের কাছে আমরা প্রার্থনা জানাবো। চলুন চলুন। ভাইয়া, ভাইয়া, বাবা থাক, বাবা থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে।